কখনো কখনো মনে হচ্ছে এবারের নির্বাচন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরস্পরের দিকে যাকে বলা ইতে ধাওয়া বলছেন, এরকম একটা জায়গায় আজ নরেন্দ্র মোদী যে জনসভা করেছেন প্রত্যেকটাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিয়েছেন। কি বলেছেন একটু সংক্ষেপে দেখাতে চাই। दीदी ने कहा है कि बीजेपी की रैली में जो भीड़ जुटती है वो पैसे के लिए जुटती है। मैं जरा आपसे पूछना चाहता हूं, जो भी सच हो आप जवाब देना। मैं आपसे जानना चाहता हूं भाइयों बहनों, क्या आप इतनी गर्मी में इतने घंटों से इतनी परेशानी उठाकर यहां आए हैं, क्या पैसे के लिए आए हैं? क्या पैसे के लिए आए हैं? क्या कोई बंगाल का नागरिक बिक सकता है? क्या कोई उसको खरीद सकता है? क्या अरे ये तो स्वाभिमानी लोग हैं। पूरी अंग्रेज सल्तनत कुछ नहीं कर पाई बंगाल के लोगों को। ये बंगाल के लोगों का स्वाभिमान है। दीदी, बंगाल के लोग पैसे लेकर के रैली में जाते हैं ये कहकर आपने बीजेपी को नहीं, मोदी को नहीं, आपने बंगाल की जनता का अपमान किया है और इससे बड़ा अपमान नहीं हो सकता। क्रिकेट के मैदान में अगर कोई खिलाड़ी बार बार अंपायर पर सवाल उठाए तो समझो उसके खेल में खोट है। चुनाव के मैदान में कोई कभी ईवीएम को गाली दे, कभी चुनाव आयोग को गाली दे तो समझो उसका खेला शेष है। दीदी, निर्वाचन खेला नয়, গণতন্ত্র খেলা নয়। গণতন্ত্র হলো মানুষের সেবার পথ। গণতন্ত্র হলো মানুষের উন্নতির পথ। आप ये सब भूल गए दीदी, भूल गए। পরিষ্কার বক্তব্য যে বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি টাকা ছড়াচ্ছে, প্রচুর পরিমাণে টাকা ছড়াচ্ছে। তার উত্তরে বাংলার স্বাভিমানকে তিনি তুলে ধরছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে ঘটনাটার প্রবাহটা একটু অন্যদিকে ঘুরে গেছিল যখন নন্দীগ্রামে নির্বাচনের পর হঠাৎ করেই বলা শুরু হয়ে গেল, বিজেপির পক্ষ থেকে বলা শুরু যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কোনো আসন খুঁজছেন, দ্বিতীয় কোনো, সেটা স্পষ্ট ভাষায় আজ আবারও এটাকে সাংবাদিক সম্মেলন করে শশী পাজা এবং যশবন্ত সিনহা, যিনি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সর্বভারতীয় সহসভাপতি, এটাকে পুরোপুরি খণ্ডন করেছেন, নাকচ করেছেন। কি বলেছেন একটু শোনা নেব। झूठ को दोहराया सारे कॉन्ट्रडिक्शन के बावजूद कि ममता जी दोबारा चुनाव लड़ेंगे, बल्कि झूठ में एक और नया मोड़ ये दिया कि उनको ममता जी के निकट सोर्सेस से पता चला है कि वो अन्यत्र किसी और कॉन्स्टिट्यूएंसी से चुनाव का नामांकन दाखिल कर सकती हैं। जहाँ जहाँ बीजेपी को लग रहा है कि वो चुनाव हार रहे हैं, वहाँ पर वो ये तरीका अपना रहे हैं कि ईवीएम को बदल दिया जाए। अब एक ये वाकया असम में पकड़ा गया। हम लोगों का शक है कि ये बड़े पैमाने पर असम में भी होगा, हुआ है और बंगाल में भी होगा। नंदीग्राम का चुनाव हो गया, ममता बनर्जी वहाँ से चुनाव भारी बहुमत से जीत चुकी हैं। कहीं और से कह रहे हैं उनके लड़ने का सवाल ही नहीं पैदा होता है। আসামে ইভিএমের বাক্স, ইভিএমে ব্যালট বক্সটা একেবারেই পাল্টে দেওয়ার এই ঘটনাটা
টিপ অফ দি আইসবার্গ হতে পারে। বরফের অধিকাংশটা দেখা যাচ্ছে জলের তলে, আমরা শুধু উপরটা দেখলাম। অর্থাৎ অসাধু উপায় ব্যবহার করাচ্ছে এই নির্বাচনে বহুদিন আমরা বলছি। পুরোপুরি বাক্সটা যেখানে দেখা যাচ্ছে হয়তো বিজেপি মনে করছে তাদের ভোটটা পড়েনি তাদের পক্ষে, সেই বাক্স বদল করার এই ঘটনাটা আসামে দেখলাম যে, আর বাংলায় তারা সেই চেষ্টা করছে। সভানেত্রীও বলেছেন আমাদের যারা সহযোদ্ধারা পোলিং এজেন্টস রয়েছে তারা যেন চোখে চোখে রাখেন যতক্ষণ না ইভিএম মেশিনটা গার্ড রুমে ঢুকছে, অর্থাৎ স্ট্রং রুমে ঢুকছে। আমরা এটাও অনুরোধ করেছি চিফ ইলেকটোরাল অফিসার নির্বাচন কমিশনকে যে বিষয়টা গুরুত্ব সহকারে দেখা। মোটামুটি নন্দীগ্রাম দিদি জিতছেন এবং কমফোর্টেবলি জিততে, মানে সহজে সুন্দরভাবে মানুষের ভোটে জিতছেন। আমি সন্দীপার কাছে জানতে চাইবো, এই যে আসামের নির্বাচনে যে ইভিএম এর একটা ঘটনা ছবি আজকে সামনে এসেছে, মাত্র 3 দফায় নির্বাচন, সেখানেও এই হবে, এখানে নয় 8 দফার নির্বাচন, সেখানেও তো অনেক কিছু শোনা মানে যাচ্ছে, কি বলবে? হ্যাঁ, আসামে সেটা হয়েছে পাথারকান্দিতে, যার মানে ইলেকশন কমিশন বলেছেন যে গাড়ি নষ্ট হয়ে গেছে, সেই জন্য রাস্তায় যে গাড়ি পেয়েছে সেটার মধ্যেই উঠে গেছে। মানে এটা কি বিশ্বাসযোগ্য? মানে একটা ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে এটা ইভিএম মেশিন রাস্তাতে যে কোনো গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে ওরা, আর গেছে তো গেছে। আবার সেটাও আরেকটা বড় ব্যাপার, সেটা কৃষ্ণেন্দু পাল, বিজেপি নেতা কৃষ্ণেন্দু পালের মানে ওয়াইফের গাড়ি। এবং শুধু সেটা না, ইলেকশন কমিশনের লোকেরা ওখানে একটি বিজেপি নেতার হোটেলেও থেকেছে। আসামের ক্ষেত্রে যেমন বাংলার ক্ষেত্রে কি আপনি মনে করেন যে এই যে ইভিএম বা সমস্ত কিছু নিয়ে ঠিক প্রপারলি নির্বাচন কমিশন এগোচ্ছে বলে আপনি মনে করেন? আপনি যেহেতু মুখপাত্র প্রদেশ কংগ্রেসের, কি বলবেন? দেখুন, ইলেকশন কমিশনই হোক বা সেন্ট্রাল ফোর্সই হোক, এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট, ভারত সরকারের এক একটা ইন্ডিভিজুয়াল বডি, ঠিক আছে? তো ডেফিনেটলি যারা মানে যারা কেন্দ্রে আছে তারা তো ডেফিনেটলি সেই গভর্নমেন্ট, ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট বডিগুলোর উপর একটু হলেও তো প্রভাব ফেলার চেষ্টা তো করবে। কংগ্রেস এই কাজটাই করেছে, তাই তো? সন্দীপাদি সেটা স্বীকার করছেন যে কংগ্রেস এতদিন এই কাজটাই করেছে। না দাঁড়ান না দাঁড়ান মানে আপনি কি বলছেন? সরকার যারা চালায় তারা ইলেকশন কমিশন চালায়? না, আপনি তো তাই বললেন। তার মানে কংগ্রেস এতদিন ক্ষমতায় এইভাবে ছিল, বিজেপি তো কোনোদিন এটা বলছে না। আপনি মুখপাত্র হয়ে বলছেন যে কেন্দ্রীয় সরকারে যারা থাকে তারা কেন্দ্রীয় যে সংস্থাগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করছে। আমি বিজেপির কথা বলছি, আসামের কথা বলছি। না, তার মানে কি এতদিন কংগ্রেস এটা করেছে? না, কংগ্রেস এতদিন এইভাবে ক্ষমতায় ছিল, তখন তো আপনি আমাকে আটকালেন না। না, বললাম তো। আমার কথা আমি সেটার উত্তর দিচ্ছি তো, আমি সেটারও উত্তর দেব। একটা বিজেপির মতো একটা ফেসিস্ট দল, আমি আবারও বলছি, কাকে ফেসিস্ট বলছেন? বিজেপিকে? বিজেপি সর্বগ্রাসী যে কংগ্রেস, সেই কংগ্রেস আজকে যারা এখানে নিজেরা রাজনৈতিকভাবে পুরোপুরি দৈন্যদশায় চলে গেছে, তারা কিনা আইএসএফ এর হাত ধরে বেঁচে ওঠার চেষ্টা করছে। এক সেকেন্ড, আচ্ছা ঠিক আছে সন্দীপা, শুনেছি। ওকে সন্দীপা, এই যে কথাটাই, এই যে লোকতন্ত্র নিয়ে, গণতন্ত্র নিয়ে, সন্দীপা একটু শুনে নাও। সন্দীপা, লোকতন্ত্র গণতন্ত্র নিয়ে এই বিপদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো সবাইকে অনেককে চিঠি দিয়েছেন, শীর্ষস্থানীয় নেতৃত্বকে, কংগ্রেসের রাজীব শুক্লা, এমনকি একজন। সন্দীপা, প্রশ্নটা শোনো। সেই ক্ষেত্রে কিন্তু ওই যেমন সংযুক্ত মোর্চার ক্ষেত্রে যেমন ইস্তেহার নিয়ে যেমন উত্তর পাওয়া গেল না, ঠিক তেমনভাবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা যখন তুলে চিঠি দিয়েছেন, কেউ রেসপন্ড করছেন, টুইট করেছেন, আবার এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো কংক্রিট কিছু পাইনি। তার কারণ লোকতন্ত্র বিপন্ন, এই কথাটা তিনি তুলে ধরেছেন, কি বলবে? মাননীয় দিয়েছেন না ইলেকশন কমিশনকে? না 10 জনকে চিঠি পাঠিয়েছেন না শীর্ষস্থানীয়, মানে কংগ্রেসের প্রার্থী। হ্যাঁ, লোকতন্ত্র সোনিয়া গান্ধীকেও দিয়েছেন। লোকতন্ত্র, হ্যাঁ, উনি সোনিয়া গান্ধীকেও দিয়েছেন চিঠি। সোনিয়া গান্ধীর সাথে ওনার কথা হয়েছে, যাকে লোকতন্ত্র সত্যিই বিপন্ন। সে ভারতবর্ষেই হোক বা গত 10 বছর ধরে বাংলাতেই হোক, বাংলার বুকেই হোক। ভাস্কর আসবো। হ্যাঁ সন্দীপা, লোকতন্ত্র গত 7 বছর ধরে ভারতের কংগ্রেসের কাছে কোনো উত্তর নেই, শুধু খুঁজিয়ে উত্তর পাবেন না। কেন এগুলো উত্তর খোঁজার চেষ্টা? আচ্ছা, কেন উত্তরটা নেই বলে মনে করো বিজেপি? তুমি রাজি? ওকে, আপনি ফটোশুট করাতে এসেছি, একটা গার্জিয়ানের অমতে দুটো দলের ভেতরে তাহলে বলুন আমি ল্যাপেলটা করে বসে থাকছি, আপনারা কথা বলি নয়, তাকে এসে এখানে ডিপেন্ড করতে হচ্ছে। সুদীপ দাদি উত্তর দেবেন কি করে? আজকে আইএসএফ এর সাথে কিরকম
আনকমফোর্টেবল পজিশনে ময়দানে আমাদের ব্রিগেডে ছিল, সেটা সবাই আমরা দেখেছি। গার্জিয়ান উপর থেকে চাপিয়ে দিয়েছে, দুজনের ভেতরে মেলবন্ধন বা যেটাকে বলা হয় বিবাহ বন্ধনে আবদ্ধ। এ টিকবে না, এ টেকে নাকি? কারণ ওখানে বসেই সে অপমান করছে, ওখানে বসেই অপমান করছে। অতএব সন্দীপা দিয়েছে, তোমরাও তো কম অপমান করোনি। রাজীব এক সেকেন্ড, আমাকে দাও না। আমি একজন ভারতবর্ষের রাজনীতির 3 দশকের মানচিত্র আমার কাছে আছে, আমি প্রশ্নগুলো করছি, দেখো উত্তর দিলে জিনিসটা ডিবেটটা একটু ভালোর দিকে এগোবে। রাজীব, তোমরাও কিন্তু কম বলনি কংগ্রেস মুক্ত ভারত করতে বলে, কিন্তু এখন অনেক জায়গায় মুখ থুবড়ে পড়েছো, এটাও বলো। এটা কি কংগ্রেস মুক্ত ভারত করতে গিয়ে আসামে তাদের অ্যালায়েন্স ছেড়ে দিয়েছে? প্রশ্নটা আমাকে করেছেন না, সুদীপ্তাদিকে উত্তর কে দেবে? আমাকে যখন প্রশ্ন করছেন তখন আপনি উত্তর দিচ্ছেন, আপনাকে প্রশ্ন করলে তাহলে এখন আচ্ছা ঠিক আছে, সন্দীপা ত্রিপুরাতে আইপিএফটির সাথে যে আইপিএফটি ত্রিপুরাল্যান্ড চাই গোর্খাল্যান্ডের মতো, সেই আইপিএফটির সাথে গিয়ে আপনারা ডাবল ইঞ্জিনের সরকার বানিয়েছেন। পাঞ্জাবে আপনাদের জমি খসে পড়ে গেছে, আমরা হরিয়ানাতেও দেখতে পাচ্ছি কৃষকরা কিভাবে আপনাদের বিরোধিতা করছে। ঝাড়খণ্ড বলুন, ছত্তিশগড় বলুন, 2019 এ কংগ্রেস সরকার গঠন করেছে কেন্দ্রে, তাই তো? বিহারে 1% ভোটে সন্দীপা ঠিক আছে, শুনেছি, যখন তখন এই ডেটাবেসগুলো সবাই জানে। রাজীব বলো। এখন বিষয়টা হচ্ছে যে এই যে কংগ্রেস মুক্ত ভারত, এটা গড়ার খুব দরকার এই কারণে, কারণ আজকে যে রিজিওনাল পলিটিক্স আপনি দেখুন, এই যে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে কারো পার্সোনাল ইন্টারেস্ট, কোনো ফ্যামিলির পার্সোনাল ইন্টারেস্ট, সেগুলোকে মান্যতা দিয়ে আজকে ভারতকে এমন জায়গাতে নিয়ে গেছে না, ওনাকে ক্ষমতায় নেই, ওনারা ক্ষমতায় নেই কেউ, ওনারা কেউ ক্ষমতায় নেই। না ওটা বলতে পারেন না। না আমি আবার বলছি, আমি আবারও বলছি, আরে তারা রাজনীতি করে উঠে এসছে, এইভাবে নয়। এরকম কোনো একজনকে হঠাৎ করে তুলে দেওয়ার জন্য যার যোগ্যতা নেই, এরকম কিছু বিষয় না। আপনারা নিজেরাও জানেন যে আপনাদের নেতৃত্বের কি হাল আছে এখন, খুব ভালো মতো জানেন। নেতৃত্বহীনতায় ভুগছেন, দিশাহীনতায় ভুগছেন, দৈন্যতায় ভুগছেন, তার জন্য আইএসএফ এর হাত ধরেছেন। আইএসএফ কে আপনাদের জাস্টিফাই করতে হচ্ছে। কার হাত ধরেছেন? বামেদের। যে বামেরা এক সময় আপনাদের এমন অত্যাচার করেছে, সেই বামেদের হাত আপনাদের ধরতে হচ্ছে। আপনারা জাস্টিফাই করার চেষ্টা করছেন, কিন্তু সম্ভব না, এটা সম্ভব না। কোনো জামায়াত নাই, মনিরুল ইসলাম কোথাও নেই, বিজেপি কোনো কিছুতে নেই, প্রার্থীও নাই, কিছুতেই নেই। মনিরুল ইসলামকে আপনারা জামায়াতটা দিলেন কেন? মুরারই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দুর্নীতিগ্রস্ত নেতারা আসিফ ইকবাল, সারদার নাম করে নারদাতে আমরা দেখেছি যা করেছে, তাদেরকে আপনারা দলে কেন ঢোকালেন? আমি বিজেপিকে প্রশ্ন করছি, ভেঙে চুরমার করে দিচ্ছে কংগ্রেসী লোকেরা। মুরারই বিধানসভা কেন্দ্র বীরভূম জেলায় এই সব নেতাদেরকে দলে ঢোকালেন। আজকেও আসিফ ইকবাল ঢুকতে গেছিলেন, গত 23 তারিখে যখন ঢুকতে যান আসিফ ইকবাল কংগ্রেস প্রার্থী, অফিস ভাঙচুর হয়, তিনি পালিয়ে আসেন। আবার আজকে চেষ্টা করেন ঢুকতে, আবার অফিসে যেটুকু অবশিষ্ট ছিল ভেঙে দিচ্ছে। এই যে কংগ্রেসের প্রার্থী, তিনি অফিসেই ঢুকতে পারছেন না, তার দলের লোকেদের দ্বারা প্রহিত হচ্ছে। খবরটা দেখাবেন। ঠিক আছে, আমি একটু বিষয়ান্তরে যাচ্ছি। না ঠিক আছে, অনেকক্ষণ এক বিষয় নিয়ে, সেটার কথাও বলুন। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত কংক্রিট আমরা উত্তর পাচ্ছি, ততক্ষণ অবধি আমাদের অপেক্ষায় থাকতে হবে। আমি রাজীবের কাছে আবারও আসছি, আবারও বলছি, আরে কি মুশকিলের কথা, যদি কন্টিনিউয়াস বলে থাকে তাহলে আমি চুপ করে থাকি। এবারে বলবেন, আমরা কিছু বলবো না, আপনারা বলতে থাকুন তাহলে। বলুন। না আমাদের হয়ে বলে দিচ্ছেন, কি মুশকিলের কথা। আমি যাকে প্রশ্ন করব দয়া করে আমি প্রথমেই বলে দিচ্ছি, তার সাউন্ডটাকেই যেন না, আদারওয়াইজ আপনারা এম করলে ফিডারটা আমি কিন্তু নামিয়ে রাখবো। প্লিজ কোঅপারেট করুন। কেন এটা বুঝতে চান না? একটা হাই পিচ পলিটিক্যাল ব্যাটেলে রাজনৈতিক দলের আপনারা প্রতিনিধিত্ব করছেন। আমার কথা হচ্ছে, রাজীব, কি দরকার ছিল নন্দীগ্রাম নির্বাচনের পর এরকম একটা প্রসঙ্গ তোলা? মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা কেন্দ্র খুঁজছেন, এইটা তো রিফিউট করে দিলেন। উল্টে তিনি তার যে রাজনীতিটাকে দেখা যাচ্ছে, তিনি কিন্তু চেজিং করছেন। এখন একটা প্রবল প্রতিপক্ষ বিজেপি, তাকে চেজিং করতে গিয়ে আপনারা বলছেন যে আরেকটা কেন্দ্র, এটা কিন্তু রিফিউটেড অলরেডি। কি বলবেন? সুজিত দা কি বলছেন চেজিং করছে? ক্যাপ্টেন এতদিন বললেন খেলা হবে বলে নিজের পায়ে চোট লাগিয়ে পুরো বসে গেলেন হুইল চেয়ার। এখন দলটা হুইল চেয়ারের উপরে চলছে। অতএব সে আজকে দেখবেন নন্দীগ্রামের ভোটের দিন কিরকম ওনার কমফোর্টেবিলিটি, কোন জায়গায় বডি ল্যাঙ্গুয়েজ ছিল ভালো করে বুঝুন। আমরা শুধু এটা ভাবছি যে উনি হয়তো এরপরে পালানোর পথ দেখতে চাইছেন, অথবা আমি মানছি রাজীব, আমি মানছি বিকেল 3টের পর যখন নন্দীগ্রামের নির্বাচনে বিকেল 5টায় জয়প্রকাশ মজুমদারের সাংবাদিক সম্মেলনটা দেখছি, যে তখন নির্বাচন কমিশনের কাজে তিনি বলছেন যে 2 ঘন্টা ধরে বসে থাকলেন, অর্থাৎ এটা যে উনি করতে পারেন নির্বাচন কমিশনে, ওখানে বসেই কিন্তু তিনি অভিযোগপত্রটা লিখেছেন। এটা মনে হয় ক্যালকুলেশনে ছিল না, তাই তো?
না না, ক্যালকুলেশন অভিযোগপত্রের বিষয় নয়। উনি ওখানে লড়তে গেছেন, ওনাকে তো দেখাতে হবে উনি লড়তে গেছেন, কিন্তু উনি যে হেরে গেছেন, উনি যে মানসিকভাবে হেরে গেছেন, ওনার সেটা অ্যাটিটিউডে আমরা পরিষ্কারভাবে এটা সবাই দেখেছেন। ওকে, এবার সেক্ষেত্রে আমরা এটা শঙ্কা প্রকাশ করছি যে না, উনি হয়তো এরপর সেকেন্ড কোনো একটা অপশনে যাবেন, যেখানে দুধেল গরু টরু উনি খুঁজবেন না, এটা অলরেডি আজকে প্রেস কনফারেন্স করে ব্যাপারটাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ভাস্কর সিং, না কাকে দিয়ে ওড়াচ্ছে সুজিত দা? এতদিন বললো বহিরাগত, কাকে নিয়ে এসছে দেখুন, রাজীব বাবু একটু কাকে নিয়ে এসছে দেখুন, এতদিন বলছে। একটু শুনুন রাজীব বাবু, আজ ডায়মন্ড হারবারে দৈত্যনাথের সভা, লোক নেই, জোর নেই, মাঠে কতগুলো গরু চড়ছে। উনি গরু দেখে খুশি হয়েছেন কিনা জানি না, কিন্তু লোক ছিল না, এটা খবর নিয়ে নেবেন। এটার জন্য ডায়মন্ড হারবারের সভা আজকে কি অবস্থায় গেল খবর নেবেন। আমি বলছি শুধুমাত্র মিডিয়াতে প্রচার করে মানুষের পাশে না থেকে আর তৃণমূল থেকে দলছুট লোকেদের নিয়ে দিয়ে যেভাবে সংগঠন গড়ে তোলা যায় না, এটা প্রমাণিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় আসনে লড়বেন কি লড়বেন না সেটা তার সিদ্ধান্ত, কিন্তু আপনারা তার আগেই বলে দিলেন উনি নাকি লড়ছেন। উনি তারপরে বললেন যে না, আমি অন্য কোনো জায়গা থেকেই লড়ছি না। এই যে আগে থেকেই বলে ফাউল করছেন আপনারা, এটা তো আপনাদের একটা রাজনৈতিক দৈন্যতা প্রকাশ পাচ্ছে। আপনি এই কথাটা উত্তর দিন যে আপনারা যে ফেজ নির্বাচন হলো, পরবর্তী যে ফেজগুলো হতে চলেছে, সেখানে এতগুলো যে কমপ্লেন হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এবং আধা সামরিক বাহিনী আপনাদেরও যারা কাজ করছিলেন তারা যে ভোটার আইডেন্টিটি কার্ড চেক করছিলেন মানে বেআইনি ভাবে, তার জন্য নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়া হলো যে না, আধা সামরিক বাহিনীর কোনো অধিকার নেই ভোটার আইডেন্টিটি কার্ড চেক করার, কারণ হচ্ছে তারা এই কাজটা করতে পারেন না। আপনারা পোলিং এজেন্ট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ইলেকশন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছেন, প্রভাবিত করছেন। এইভাবে কি আপনারা যুদ্ধ জয় করতে পারবেন বলে আশা করছেন? আর সন্দীপা দেবীকে আমার ভালো মানে একটা প্রশ্ন, দয়া করে আপনারা কংগ্রেসের ক্যান্ডিডেট, মুরারই বিধানসভা কেন্দ্রের ক্যান্ডিডেট আসিফ ইকবাল, উনি 23 মার্চ ঢুকতে গেছিলেন, অর্ধেক তার পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। আজকে ঢুকতে গেছিলেন, তার পার্টি অফিস আবার ভাঙচুর করা হয়েছে। একটা ক্যান্ডিডেট ঢুকতে পারছে না, সামনে ভোট আর কদিন আছে। তাহলে এইরকম একটা বিশৃঙ্খল অবস্থায় আপনারা জোট করেছেন, নিজের দলের কর্মীদের প্রতি আপনাদের কোনো সংকট নেই, সেখানে আপনারা জোট করে কিভাবে লড়াই করছেন? এটা কি বিজেপিকে আপনারা সুবিধা করে দিচ্ছেন? আমি সন্দীপার কাছে আসবো নিশ্চয়ই উত্তর, তো আমি তার আগে একটু দেবর্ষীর কাছে আসবো। এরকম ঘটনাও আমরা এবারে নির্বাচনে দেখতে পাচ্ছি যে ল্যাটেরাল এন্ট্রি, হঠাৎ করে দুদিন আগে কোনো রাজনৈতিক দলে, তারপরে হচ্ছে তিনি দাঁড়িয়ে গেছেন অন্য দলের হয়ে। এরকম অনেকগুলো ঘটনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু একটা ফায়ার্স একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কোথাও কোথাও মাইন্ড গেম চলছে। এটা কতটা সাকসেসফুল হবে বলে আপনি মনে করেন দেবর্ষী? দেখুন, আমি সুজিতা, আমি নস্ট্রাডামুস নই, ভবিষ্যৎ বক্তা নই, ফলে ভবিষ্যৎ বলতে পারবো না। তবে এই ট্রেন্ডটা কিন্তু মারাত্মক, এতে কোনো সন্দেহ নেই। যে রাজনৈতিক ভ্যালু, যেটা আমরা ছোটবেলা থেকে দেখেছিলাম, মানে ছোটবেলায় আমি আপনি বোধহয় সবাই দেখেছিলাম, ভ্যালুস তো চেঞ্জ হয় দেবর্ষী, ভ্যালুস তো চেঞ্জ হয়। এবং ভারতীয় জনতা পার্টি, আমি একটা কথা বলি দেবর্ষী, ভারতীয় জনতা পার্টি কিন্তু এটা কোনো হিডেন করেনি। তারা 2014 বা তার আগে রাম মন্দির বা হচ্ছে এমন এমন কিছু কিছু কথা, সেগুলো তো আমরা আগে কখনো শুনিনি। সেটা নিয়ে নিঃসন্দেহে যে প্রশ্নটাকে আসছে, না আমার কথা আপনি স্পেসিফিক্যালি বলুন। লোকতন্ত্র বিপন্ন বলে চিঠি অনেককে দিয়েছে, অনেকে কিন্তু এখনো দোদুল্যমান, উত্তর দেবো কি দেব না, দেবো কি দেব না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, একটা রিজিওনাল পার্টি বাংলার ইয়ে করছেন। এটা কি একটা কারণ বলে মনে করেন, না সত্যি দোদুল্যমানতায় ভুগছে বিভিন্ন জাতীয় স্তরের দলগুলো, বিশেষভাবে কংগ্রেস? আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই, কারণ দোদুল্যমানতায় ভুগছে, কারণ এখন মূল কথাটা হয়ে গেছে ক্ষমতা কেন্দ্রিক এবং ভোট কেন্দ্রিক। যে কোনো মূল্যে আমাকে ভোটের বৈতরণীটা পার করতে হবে। ফলে সেখানে ভ্যালিউজ, যে কতগুলো ভ্যালুজে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না, কোনো রাজনৈতিক দল বলতে পারছে না। হিংসার কথা সবাই অভিযোগ আনছে, কিন্তু একটা কথা কি কেউ কোনো রাজনৈতিক দল বলতে পারছে না, একটাও মৃত্যু হবে না, একটাও মৃত্যু হবে না, কোনো মানুষ মরবে না। প্রতি নির্বাচনে একের পর এক নিরীহ মানুষ, মার্জিনাল মানুষ, তারা মারা যাচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। এই অবস্থা থেকে, এই মৌলিক ব্যাপারটা থেকে আমরা কবে পার হবো আমি জানি না। এটা আমাকে খুব অন্ধকার লাগছে, মানে সারা এটাই অন্ধকার লাগছে রাজনৈতিক আবহটা। কারণ এই যে রাজনৈতিক যে এই আবহটা যদি চলতে থাকে, তাহলে মূল জায়গাটা হলো ভোট। দেখুন, গণতন্ত্রটা আমরা অ্যাকসেপ্ট করি কেন? গণতন্ত্রটা যে একদম বেস্ট ওয়ান তা নয় তো, অন্যগুলো যে স্ট্রাকচার আছে তার মধ্যে কম খারাপ। ফলে আর গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হচ্ছে মাইনরিটির কথা শেষ হয় না। মাইনরিটি ইন দ্য সেন্স হচ্ছে ভাবনার মাইনরিটি। ডেমোক্রেসি কিন্তু ভাবনার মাইনরিটিকে খুব একটা বেশি পাত্তা দেয় না। তো এই যে স্ট্রাকচারাল ব্যাপারটা, এই যে গণতন্ত্র নামে
শুধু ভোট কেন্দ্রিক রাজনীতি, ভোট পাওয়ার জন্য যা যা করার কথা আমরা করব, কোথাও একটা জায়গায় আমরা রিজিড হব না যে এই ভ্যালুস গুলোর বাইরে আমরা নড়বো না কোনো রাজনৈতিক দল। ওকে সন্দীপ, আমি কিন্তু আবারও সেই প্রশ্নটাতেই ফিরবো যে এই যে একটা লোকতন্ত্র নিয়ে একটা কথা হচ্ছে, যে ডেমোক্রেসি বা হচ্ছে কথা, যেখানে কিছুদিন আগে নির্বাচন ঠিক শুরু হওয়ার আগেই ইলেকটোরাল অটোক্রেসি এই শব্দটা ভারতবর্ষের ক্ষেত্রে প্রয়োগ হয়েছে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠির উত্তর সম্পর্কে কি মনে হয়? মানে এটা কি কুইক রেসপন্স হওয়া উচিত, না এটা আপাতত ঠান্ডা ঘরে থাকুক, পরে এটা দেখা যাবে, কোনটা আমরা কিছু বুঝতে পারছি না? দেখুন সুজিত দা, আমি তো একজন প্রবক্তা মাত্র পার্টির। ভ্যালুজ নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন এটা দেওয়া উচিত বা দেওয়া উচিত না, ডুস বা ডোন্টস। কংগ্রেস তো বিজেপির মতো রেজিমেন্টেড নয় বা লেফটদের মতো নয়, তাহলে এই ক্ষেত্রে মানে কোথায় অসুবিধা? না দেখুন, এবার মমতা ব্যানার্জির চিঠি আমরা উনি সোনিয়া গান্ধীজিকে দিয়েছেন, এবার আমাদেরকে সেটাও দেখতে হবে যে ইতিহাসের পাতাগুলো যদি উল্টাই, আমরা যদি পাল্টাই, তাহলে না সন্দীপা বলো। হ্যাঁ, তাহলে উনি একটা সময় বলেছিলেন যে কংগ্রেসকে শেষ করে দেওয়া হবে, কংগ্রেসকে সাইনবোর্ড বানিয়ে দেওয়া হবে। আজকে কেন সোনিয়া গান্ধীকে উনি চিঠিটা লিখছেন? কি কারণে? কোন রাজনৈতিক স্বার্থে? লোকতন্ত্র বিপন্ন এটাকে ইস্যু করে। তো লোকতন্ত্র বিপন্ন আমরা কংগ্রেসীরা গত 10 বছর ধরে বাংলার মাটিতে বসে বলে যাচ্ছি লোকতন্ত্র বিপন্ন। একটার পর একটা আমাদের কর্মী সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে 5টা 10টা 15টা করে কেস দিয়ে কংগ্রেসীদের জেলে পোড়া হয়েছে। তখন লোকতন্ত্র বিপন্ন ছিল না। কিছুদিন আগে এই যে মইদুল মারা গেল, কিসের জন্য মারা গেল মইদুল আমরা দেখলাম সবাই, তখন লোকতন্ত্র বিপন্ন ছিল না। যখন সারদার মতো একটা কাণ্ড ঘটলো, যখন লক্ষ লক্ষ পরিবার তাদের জমা পুঁজি হারালেন, এবং সেই জমা পুঁজিগুলো কোথায় গেছে? কোনাল ঘোষ নিজেও বলেছে যে মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি হয়েছেন এইটাতে, সারদাতে। সারদাটা এবারে আর আসছে না বিজেপিতে, বিজেপির বক্তব্যে সারদা নারদাটা নেই, এবার কয়লা বালি আর এটা নতুন খাদান, তোলাবাজি, কাটমানি, টোটো কেলেঙ্কারি সবই আছে। কোনটা করেনি? অ্যাম্বুলেন্সের ইঞ্জিন অবধি খুলে চুরি করে বিক্রি করে দিয়েছে বাজারে। আমপানের ট্রাক, চালের বস্তা সবই চুরি করেছে। জিজ্ঞেস করছি না কতগুলো জায়গায় জামানত বাঁচাতে পারবেন, এই প্রশ্নটা করতে পারি আপনাকে বিনীতভাবে? তখন কিন্তু আমি চুপ করে গেছিলাম। বিনীতভাবে সবাই কথা বলেছে, আমি বাঁচাতে পারবেন কতগুলো জায়গায়। এবার আমার মাঝখানে কেন কথা বলা হচ্ছে? রাজীব বিশ্বাস। এখন ব্যাপারটা হচ্ছে যে কংগ্রেস যে কথাগুলো বলছে এইগুলো কেউ বিশ্বাস করবে না কেন? কারণ এ থেকে এ টু জেড প্রত্যেকটা লেটারকে যদি ধরা হয়, প্রত্যেকটা স্ক্যাম এদের সাথে যুক্ত। অতএব এদের কোনো কথা কেউ বিশ্বাস করবে না। কংগ্রেসকে বেশি কিছু বলার দরকার নেই। একটাই প্রশ্ন আছে কংগ্রেসের, যে পার্টিটা ওয়েস্ট বেঙ্গলে মালদা কেন্দ্রিক পার্টি, এখন তো আর অন্য কোথাও নেই পার্টিটা, আর তারা এখন নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য আবার একটা হাত ধরেছে, কি সব নতুন টুম্পা এসছে তাদের হাত ধরেছে, সাথে আবার ওই যারা এদের একটা সময় কোতল করতো সেই কোতলবাজদের সাথে এরা ধরেছে, সেই হারমাদদের হাত ধরেছে বাঁচার জন্য, মানে যেটা হয় আর কি। এরা আবার রাজনৈতিক আদর্শের কথা বলছে, এই রাজনৈতিক আদর্শের কথা কেউ শুনবে না। একটাই শুধু কথা, ওনাকে প্রশ্ন যে কটা জায়গায় জামানত বাজেয়াপ্ত হবে না সেই হিসাবটা দিয়ে যাক। যারা তোলাবাজি করেছে তাদের হাত আপনারা ধরেছেন। ত্রিপুরাতেও আমরা দেখেছি জাতীয় কংগ্রেস ভেঙে তৃণমূল দল হয়েছিল, তার পুরো ঝাঁপিটা বিজেপিতে চলে গেছে। ভাস্করের কাছে আসাকে দেবশ্রী বাবু আপনার কাছে জানতে চাই, ভ্যালুজ না, এই যে কাটমানি, এই যে কথাগুলো আসছে, ভারতবর্ষে কোনো নির্বাচনে আপনি দেখেছেন? একটা নির্বাচন শুধু আছে কেন্দ্রীয় স্তরে, কোনো নির্বাচনে এই দুর্নীতিটা সবচেয়ে প্রধান ইস্যু মানে হয়ে একেবারে সত্তা উল্টে গেছে? বা কোথাও কি কোনো অ্যান্টি ইনকামবেন্সি হওয়াটাকে আপনি কোথাও অনুভব করতে পারছেন? স্পষ্ট করে বলুন দেবশ্রী ভট্টাচার্য। দেখুন এই দুর্নীতিটা আমি যতটুকু রাজনীতিটা বুঝেছি, দুর্নীতিটা ভারতবর্ষে একটা ইলেকশন ইস্যু হলেও সেটা কিন্তু একটা ফ্যাক্টর হয় না। কারণ বহু লোক আছে, আমি জয়ললিতা থেকে আরম্ভ করে অনেকের ক্ষেত্রে দেখেছি যে স্ক্যাম হওয়া সত্ত্বেও তারা নির্বাচনে জিতেছে। বা গত নির্বাচনেই 2016 বিধানসভা নির্বাচনেই কিন্তু যে সারদা নারদা এসেছিল তা সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছে। ফলে আমাদের দেশের সাধারণ মানুষ, যাকে জনতা জনার্দন বলে ভালোবেসে রাজনৈতিক লোকেরা, তারা এইটুকু ধরে নেয় রাজনীতি করলেই বোধহয়, আমার মনে হয় পারসেপশনটা অ্যাবসলিউট আমি বলছি না যে তারা দুর্নীতিগ্রস্ত হবেন, এই পারসেপশনটা ধরে নিয়েই কিন্তু বাকিটা তারা ভাবনা চিন্তা করেন। ফলে রাজনীতি থেকে দুর্নীতি আলাদা করা
এইটা বোধহয় মানে কয়েক প্রজন্ম না লেগে যায় আমাদের ওকে ভারতীয় ওকে রাজনীতিতে। আমি ভাস্করের কাছে আসবো। ভাস্কর, বুঝতেই মানে যদি আমরা সেটা যদি পারি যে নির্বাচনের ক্ষেত্রে এটা দুর্নীতি, এটা একটা বড় ইস্যু নিঃসন্দেহে থাকলে রাজনৈতিক ইস্যুতে, কিন্তু বারবার এটার উপর স্ট্রেস দেওয়ার উদ্দেশ্যটা কি? অন্য কোনো ইস্যু কি খুঁজে পাচ্ছে না? দেখুন, ভাস্কর সিংহ, গত 5 বছর বা 10 বছর মানুষ একটা বিচার করে, মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। মানুষ দেখে তার চাহিদাগুলো কিভাবে পূরণ হয়েছে, তার কি প্রাপ্তিযোগ হয়েছে, আইনে শাসন হয়েছে কিনা, সামাজিকভাবে কোন জায়গায় সে অবস্থান করেছে এবং কার ওপর ভরসা রাখলে তার ভালো হবে, এটা কিন্তু মানুষ বিচার করে। কিন্তু কোনো সময় মানুষের মধ্যে একটা বিক্ষিপ্ত চিন্তা ভাবনাও চলে আসে যে তার আইডেন্টিটি, যেমন আপনার একজন আইডেন্টিটি, আপনি একজন শিক্ষিত মানুষ, সাংবাদিক, আবার আপনি একজন বাড়িতে আপনার একটা আইডেন্টিটি আছে, আপনার প্রত্যেকটা জায়গা আইডেন্টিটি। এখানে ধর্মীয় আইডেন্টিটি যেটা কোনোদিনও ছিল না, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন, যে আইডেন্টিটিটাকে ধরে আনা হচ্ছে। আপনি ভারতীয়, যখন আপনি আমেরিকায় যান তখন আপনার এই ভারতীয়ত্বটা কিছু সময় আপনি অন্যভাবে ফিল করেন, বা সেখানে গিয়ে আমি এখান থেকে রাজীবের কাছে আসছি। সুজিত বাবু, আমি এই যে আইডেন্টিটিটা, এই যে নতুন আইডেন্টিটি একটা ধর্মীয়, সেটাকে খুঁচিয়ে তুলে কতটা সফলতা পাবে সেটা যে চিন্তা করছি আমি রাজীব বাবু, নন্দীগ্রামে নির্বাচনের পরে দিব্যেন্দু অধিকারী একটা চিঠি দিয়েছেন ডিএমকে। নন্দীগ্রামে নির্বাচন হবার পরে ডিএমকে চিঠি দিতে হয়েছে। ওখানে এমন টেন্স পোলারাইজেশন তৈরি করা হয়েছে এই নির্বাচন পর্ব জুড়ে, যেখানে হচ্ছে এই কমিউনাল দীর্ঘদিন যে সহাবস্থান সেটা পারস্পরিক মুখ দেখা দেখি বন্ধ, এমনকি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। এটাই কি বাংলায় 2021-এর বিধানসভা প্রাপ্তি হলো আমাদের? সুজিতদা, এর আগেও এই স্টুডিওতে এসে আপনার সামনে অনেক ডিবেট করেছি। আমি বারবার বলেছি যে আজকে যে দলগুলো শুধুমাত্র একটা ভোট ব্যাংকের কারণে একটা জনগোষ্ঠীকে কখনো দুধেল গাই বলছে, কখনো অন্য কোনোভাবে তাদেরকে ট্রিট করছে, কিন্তু সত্যি কি তাদের কোনো ডেভেলপমেন্টের কাজ হয়েছে? হয়নি। কিন্তু একটা জিনিস কিন্তু হয়েছে, আজকে বলতে পারেন যে জয় শ্রীরাম স্লোগান বিজেপি দিচ্ছে। জয় শ্রীরাম স্লোগান, যে স্লোগানটার জন্য তারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী, কেন জয় শ্রীরাম স্লোগানের ভেতরে অসুবিধাটা কি আছে? আজকে যে জায়গাগুলোতে উনি সুরসুরি দিলেন, সেই সুরসুরি দেওয়ার কারণে আজকে আড়াআড়ি ভাগ হয়ে গেল বিষয়টা। এবার এই যে তোষণের রাজনীতি এবং তুষ্টিকরণের রাজনীতি করে উনি কি করতে চেয়েছেন, 27% বা 30% ভোটকে উনি এনশিওর করতে চেয়েছেন। এটা উনি করতে চেয়েছেন প্রত্যেকটা জায়গায়। আপনি দেখবেন ভোটের আগেও এই ওনাদের যে গুরুদেব, যাকে এখানে 500 কোটি টাকা দিয়ে আনা হয়েছে, পিকে থেকে শুরু করে তারা সবাই 70% 30%-এর ফর্মুলা দেওয়া হয়েছে। বিজেপি কিন্তু এগুলো কোথাও বলেনি। বিজেপি একটা কথাই বলেছে, সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস। এই কথাটা আমরা বারবার বলি। আজকের মতো এই পর্যন্তই থাকছি। বাংলা বলছে ধন্যবাদ জানাচ্ছি সন্দীপা চক্রবর্তী আপনাকে, ভাস্কর সিংহ রায় আপনাকে, দেবশ্রী ভট্টাচার্য এবং রাজীব বিশ্বাস প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বাংলা বলছে আজকের পর্ব এই পর্যন্তই থাকছি। নির্বাচনের প্রত্যেকটা মুহূর্তের এই যে উত্তেজনা, এই রকম যে একটা রাজনৈতিক স্থিতি বা এই ধরনের ডিসকোর্স, যেটাকে আমরা বিভিন্ন ভাষ্য চয়নের মাধ্যমে নেতৃত্ব থেকে শুরু করে কর্মী ক্যাডার সর্বত্র আকাশ বাতাস মুখরিত হচ্ছে জয় শ্রীরাম ধ্বনিতে, অন্যদিকে আরেকদিকে একটা শঙ্কা, এরকম একটা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতি, এই প্রশ্নগুলোকে নিয়ে মানুষকে ভীষণ ভাবিয়ে তুলেছে। তবে যখন যে ধরনের সিচুয়েশনস আছে, সেই সিচুয়েশনসের সাথে মোকাবিলা করা এবং তার সাথে সাথে হচ্ছে এক ধরনের মিউটেশন ঘটে। হয়তো আগামী দিন আমরা সেই ধরনের পরিস্থিতি দেখব। সমস্ত উত্তরটার কনক্লুশনসটা তৈরি হবে 2রা মে। তার আগে পর্যন্ত তৃতীয় দফার ভোটের জন্য এবার আমরা নজর রাখছি। সমস্ত সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আর+ নিউজ এই সত্যাসত্যগুলোর ক্ষেত্রে অত্যন্ত একটা সেন্সিটিভ ভূমিকা পালন করার ক্ষেত্রে দায়বদ্ধ। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে।